বিকেল। আমার ঘরের জানলার বাইরে ঠিক এই সময়ে একজোড়া শালিক বসে ঝগড়া করে। ঝগড়া বড় বিষম বস্তু, তা সে পাড়ার ক্লাবের ঝগড়াই হোক কিংবা পাখিদের ঝগড়া। যে সময়টা আকাশের বুকে সমস্ত পাখিরা পূব থেকে পশ্চিমে নিজেদের বাসায় ফেরার উদ্দেশ্যে ডানা মেলেছে, ঠিক সেই সময়ই এই দুটিতে এসে আমার জানলার বাইরে বসে কিচমিচিয়ে বাগবিতণ্ডা ঝড় তোলে। প্রথমে ভেবেছিলাম আপদ দুটোকে উড়িয়ে দিই, কিন্তু পরক্ষণেই কেমন যেন মায়া ভিড় করলো মনের কোণে। আহারে, বেচারাদের বোধহয় ঝগড়া করবার জায়গাটাও নেই। থাক, যারা এত সুর মিলিয়ে ঝগড়া করতে পারে তাদের উপস্থিতিতে আমার কবিতার ছন্দ মেলাতে বোধ করি খুব একটা অসুবিধা হবে না। কিন্তু আজ খুব বেশিক্ষণ ওদের মিষ্টি ঝগড়াটা চলল না। তা ভায়া, লিখছিলে বুঝি? ব্যাস, জানলার ভেজানো পাল্লার বাইরে থেকে আসা গলার আওয়াজে ডানা ঝাপটিয়ে উড়ে গেল শালিক দুটো। হয়তোবা আমার কবিতার ছন্দটাও সঙ্গে নিয়ে গেল তারা তাদের সাথে। কলমটা টেবিলের ওপর ঠক করে নামিয়ে রেখে জানলার পাল্লাটা ঠেলে বললাম, আরে না না, লিখবো কেন? খাতা কলম নিয়ে আমি তো তোমার অপেক্ষাতেই বসেছিলাম যে কখন আমার বন্ধু কিশোরী সেন আসবেন আর আমার কবিতা লেখাটা পণ্ড হবে। আহা, চড়ছো কেন? চলোই না একটু বেরিয়ে আসি, কবিতার ছন্দ না হয় পরে মিলিও। অগত্যা, আসলে প্রেমিকার জন্যে অন্যের কবিতা থেকে টুকে টুকে লিখে কবি হওয়া কিশোরী কি করেই বা আমার কবি সত্তার গভীরতা বুঝতে পারবে? এককালে যার কবিতা পড়ে স্কুলের মাস্টারমশাই অবধি অবাক হয়ে যেতেন, আজ কর্মজীবনের দৌড়াদৌড়িতে তার কবিতার ছন্দগুলোও যেন কোথাও দৌড়ে পালিয়ে গিয়েছে। আজ তাদের ফেরানো বড় মুশকিল। চলো নামা যাক, পৌঁছে গেছি গন্তব্যস্থলে। ট্রাম থেকে নেমে বড় রাস্তার যান্ত্রিক চেঁচামেচি থেকে কানের পর্দা বাঁচিয়ে মটলেনের দিকে পা বাড়াতে যাব এমন সময় নজরে পড়ল মোড়ের মাথায় কেষ্টময়রার দোকানের ইয়া বড় কড়াইটাতে দুধ ফুটছে ঘন হয়ে, আর সেই দুধ পুকুরে ডুব দিচ্ছে পুরু সরের টুকরোগুলো। এই দেখো, আজ আবার রাবড়ি। তোমরা দেখি যখনই আসো হাতে করে কিছু নিয়েই আসো বাবু। এত বেহিসেবি হলে জীবনে সাশ্রয় করবে কিভাবে? নিজের জীবনে হিসেব করে না চলে পা মুচকেছি আমি বহুবার। তাই তোমাদের বলি, একটু মিত ব্যয়ী হও, বুঝলে? এ নিশ্চয়ই কিশোরীরই কাজ, তাই না? সংসার জীবন শুরু হয়নি তো, তাই এমন মুক্ত হস্তে খরচ করা হচ্ছে। তবে আর বেশি দিন বাকি নেই। বিস্তর ধমক ধামক দিয়ে শুরু করলেও কথার শেষে তারানাথের ঠোঁটের কোণায় খেলে গেল একটা হালকা হাসির ঢেউ। কিশোরী অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। আমিও ঠোঁট না মুচকিয়ে থাকতে পারলাম না। ঠিক আছে ঠাকুরমশাই, তবে দেখাই যাক আমার ওপর আপনার এই ভবিষ্যৎবাণীও ফলে কিনা। বিভূতিকেও আপনি বলেছিলেন বটে কর্মোন্নতির কথা, সে কথা তো ফলেইছে। উপরন্তু মল্লিক বাড়ির কুলপুরোহিতের পদাধিকার পেয়ে পদোন্নতি হয়েছে তার নিঃসন্দেহে। আর সেই সুবাদে রাবড়ির হাঁড়িখানা আমি না, এনেছে আপনার চেলা বিভূতি পণ্ডিত। ও, এই ব্যাপার। তা ওদিকে সব কেমন চলছে হে বিভূতি? সবই ভালো ঠাকুরমশাই, সবই ভালো। মল্লিক স্যার কুলমন্দিরের সংস্কার করিয়েছেন বেশ সুন্দরভাবে। কুমুদিনী দেবীও যোগিনী রুদ্রাণীর নিত্য আরতিতে কোনো ত্রুটি রাখেন না। আর কুলপুরোহিত বিভূতি পণ্ডিতের পূজার্চনা তো দেখবার মতো। সে আর আপনাকে কি বলি ঠাকুরমশাই। বুঝলাম কিশোরীর মুখ আজ লাগাম ছাড়া। বিয়ের আর বেশি দিন বাকি নেই। তারানাথের মুখ থেকে এমন একখানা ভবিষ্যৎবাণী শুনে সে যে কতই না প্রসন্ন তা তার মুখাবয়বেই স্পষ্ট। ভ্রু কুঁচকে তারানাথ এবার প্রশ্ন করলেন তাকে, তা তুমিও বুঝি বিভূতির সাথেই যাও মল্লিক বাড়িতে? তোমার না কাজের খুব চাপ থাকে কিশোরী? সাহেবের কাজের থেকে এত ছুটি পাও কি করে হে? কিশোরী এবার পড়লে মহা ফাঁপড়ে। প্রতি মাসের বিশেষ তিথিগুলোতে মল্লিক বাড়ির কুলপুরোহিত হিসেবে একই গ্রামে আমায় পা রাখতেই হয়। আর আমার সাথে কিশোরীর মল্লিক বাড়িতে যাওয়ার উদ্দেশ্য তারানাথ না জানলেও আপনারা তো ভালোভাবেই অবগত।
তাই নতুন করে বলার কিছুই নেই। নিরুপমাকে দুদণ্ড চাক্ষুষ করতেই কিশোরী চেয়েছিল আমার সাথে মল্লিক বাড়ি যেতে, আর এমন করেই কেটে গেছে কয়েকটা মাস। তারানাথের প্রশ্নে কিশোরী আমতা আমতা করে বললে, না মানে ওই মাঝে মধ্যে যাওয়া হয় আর কি। আচ্ছা, আজ না আমাকে উঠতে হবে ঠাকুরমশাই। সে কি, এই তো এলে, এখনই চলে যাবে কিশোরী? একটা কাজ মনে পড়ে গেল তো, তাই যেতে হবে ঠাকুরমশাই। আমার আজ আর আপনার গপ্প থোড়ি আপনার অলৌকিক অভিজ্ঞতার কথা শোনা হলো না। আসলাম তবে। কি কাজ সে আমার ভালোই জানা আছে। সন্ধ্যার ঠিক এই সময়টায় রেডিওতে একটা চমৎকার কবিতার অনুষ্ঠান হয়, আর কিশোরী সেই অনুষ্ঠানে পাঠ করা কবিতাগুলোর কিছু বিশেষ লাইন নিজের হাতে লিখে মল্লিক বাড়ির 2-3 ছোট্ট সদস্যের মাধ্যমে পৌঁছে দেয় তার প্রেয়সী নিরুপমার কাছে। জানি না আদৌ নিরুপমা ওর হাতের লেখা পড়তে পারে কিনা, কেননা কিশোরীর হস্তাক্ষর পড়তে গিয়ে হিমশিম খেয়ে যাই আমিও। যাই হোক, কিশোরী বেরিয়ে যেতেই মনের ভেতরের কৌতূহলটাকে আর লুকিয়ে রাখলাম না। জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই, আপনি কি করে বললেন যে কিশোরীর সংসার জীবন শুরু হতে আর বেশি দিন বাকি নেই? ও, এই প্রশ্নটা খুব বোকা বোকা হয়ে গেল না হে বিভূতি? তোমাদের দুজনের কোষ্ঠী আমার মস্তিষ্কে ভরা আছে, তাই বর্তমান গোচরকালীন গ্রহ নক্ষত্রের হিসেব করে এসব বলা খুব একটা কঠিন কাজ নয়, বুঝলে? আমি ঘাড় নাড়লাম। ঠিকই তো, তিনি জ্যোতির্বিনোদ। নিজেদের ভাগ্য জানার জন্যই তো সেই কবে কিশোরীর জোড়াজুড়িতেই এই মানুষটার বাড়িতে পা রেখেছিলাম। আর এখন যেন মনে হয় এটা আমার একটা দ্বিতীয় বাড়ি। কে জানতো মটলেনের আলো আঁধারিতে ভরা ঘুপচি ঘরটার বাসিন্দা এই মানুষটাই আমাকে শিষ্য মেনে শেখাবেন চন্দ্রদর্শন, জ্যোতিদর্শন, আত্মদর্শন এবং না জানি আরও কত কি তন্ত্রের মহাজাগতিক দর্শন ওনার কাছ থেকে শিখতে চলেছি আমি। দেখলাম তারানাথ বৈঠক ঘরের কোন ঘেঁষে রাখা একখানা ট্রাঙ্কের কবজা খোলার চেষ্টা করেই চলেছেন। আমি গলা খাঁকার দিয়ে বললাম, তাই গ্রহ নক্ষত্রের হিসেব নিকেশ আমায় কবে শেখাবেন ঠাকুরমশাই? প্রশ্নটা শুনে তারানাথ আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালেন। কেমন যেন জল জল করছে তার দুটো চোখ, দৃষ্টি সোজা আমার কপালের দিকে। বুঝতে পারলাম এক অবশ্যম্ভাবী মোক্ষম ধমক ধেয়ে আসছে আমার দিকে। এত তারা কিসের বাপু? আমি কি আজই বৈতরণী পার করতে চলেছি নাকি? জানতাম চেলা হওয়ার পর থেকে তারানাথের ধমকের রুক্ষতা পিঠে সয়ে নিতেই হয় আমায়। আর যেহেতু পেটে খেলেই পিঠে সয়, তাই বৌঠানের দিয়ে যাওয়া গরম গরম পরোটার টুকরো ছিঁড়ে সুজির পায়েসের সাথে মুখে পুড়ে দিলাম আমি। আর তৎক্ষণাৎ উফ, হুড়কোখানা একেবারে চেপে বসেছে দেখছি। এ জিনিস খোলাই দেয়। থালাখানা তক্তপোষের ওপর রেখে এবার আমি নিজেই এগিয়ে গেলাম কালো ঢাউস ট্রাঙ্কটার কাছে। তারানাথ তখনও খুঁটখাট করে সেটার কবজাখানা খোলার চেষ্টা করে চলেছেন। বললাম, আচ্ছা দেখি ঠাকুরমশাই, মানে আমি একটু চেষ্টা করব। করবে, দেখো পারো কি না। কথাটা বলে তারানাথ এবার খানিকটা সরে বসলেন। আমিও হাত বাড়িয়ে ট্রাঙ্কের হুড়কোখানা ঈষৎ নাড়িয়েই খুলে ফেললাম চকিতে। বেশ অবাক হলাম, এমন ঢিলে হুড়কোখানা তো একটি শিশুও অনায়াসে খুলে দেবে, আর তারানাথ এতক্ষণ ধরে চেষ্টা করেও পারছিল না এটা খুলতে। বেশ, এবার ওইটে বের করে আনো দেখি। বৈঠকখানার ছাদ থেকে ঝোলা বাল্বের টিমটিমে আলোয় চোখে পড়ল ট্রাঙ্কটার অন্ধকার কোণে চৌকো মতন কিছু একটা পড়ে আছে। লাল শালুর কাপড়ে বাঁধা রয়েছে জিনিসটা। হাঁ করে তাকিয়ে দেখছো কি হে? পুঁথির আচ্ছাদনখানা খুলে ফেলো। ও, জিনিসটা তাহলে একখানা পুঁথি। ট্রাঙ্কের ভেতর থেকে ধুলো মাখা পুঁথিটাকে বের করে আনতেই একটা বোটকা গন্ধ আমার নাকে ছুঁলো এসে। তক্তপোষের ওপর জিনিসটা রেখে শালুর গিঁট খুলতেই আমার হৃৎপিণ্ডটা বুঝি লাফিয়ে উঠল একেবারে। হৃৎপিণ্ড বিকল হয়েও যেতে পারত যদি না পুঁথির হলদেটে পাতায় আঁকা ওই ভীষণ ছবিটার থেকে আমি আমার দৃষ্টি তৎক্ষণাৎ ছড়িয়ে না নিতাম। ভয় পেলে নাকি? ভয় পেলে ভয়টাকে কাটিয়ে নাও বিভূতি।
যার প্রতিকৃতি দেখে এত ভয় পাচ্ছ তার সাধনায় বসলে তো তুমি তাকে চাক্ষুষ করবে হে। তখন এমন চোখ সরিয়ে নেবে বুঝি? না, শুধু ভয় নয়, বলা ভালো আমি আতঙ্কিত হয়েছিলাম। কি বিভৎস সেই প্রকৃতির চতুর্ভুজ চেহারা! তার বাঁ হাতের তর্জনীর তীক্ষ্ণতায় বুঝি পরিচালিত হয় অন্ধকারে ভরা কোনো জগৎ। ডান হাতে রয়েছে উদ্ধত বজ্রাস্ত্র ও অন্য হাত জোড়া মিলিত হয়ে প্রকাশ করছে কোনো এক বিশেষ মুদ্রা। ঘোর কৃষ্ণবর্ণ সেই মূর্তির মুখমণ্ডলে বিরাজ করছে জঘন্য জিঘাংসা। এমন রূপের দিকে খুব বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। বিশেষ করে মূর্তির মুখগহ্বরে সাজানো করাল দাঁতগুলোকে দেখলে মনে হয় তারা বুঝি কোনো এক আদিমকাল ধরে ছটফট করে চলেছে পিপাসায়, রক্তের পিপাসায়। ভূতডামর তন্ত্রশাস্ত্রের আগম পন্থার উল্লেখিত অক্ষব্যকুলের এক অতি শক্তিশালী দেবতা। ভূতডামর তন্ত্রের সাধনায় সিদ্ধ হতে পারলে এ জগতে সমস্ত অপশক্তি তোমার নিয়ন্ত্রণে থাকবে। ইচ্ছে মতো তুমি তাদের ডামর অর্থাৎ দমন করতে পারবে বিভূতি। যে কোনো ভূত, অপদেবতা, পিশাচ। তারানাথ বলে চলেছিলেন আরও অনেক কিছু। আমি শুধু ওই ভূত ডামরের প্রতিকৃতির ত্রিনয়নের দিকে বিহ্বল হয়ে তাকিয়েছিলাম। কেন কে জানে ভূত ডামরের মোটা ভ্রুজোড়ার ঠিক মাঝে থাকা ওই তৃতীয় চোখটা লালচে আভা দেখবা মাত্র আমি একটা প্রশ্ন করে বসলাম হঠাৎ। ঠাকুরমশাই, আপনি নিজে ভূত ডামর সিদ্ধ? প্রথমটায় খানিক নিস্তব্ধতা, এবং কিছুক্ষণ পর সেই নিস্তব্ধতার পর্দা সরিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে তারানাথ বললেন, সিদ্ধিলাভ করেছি বটে, করেছি বলে এই অমূল্য পুঁথি আমি তোমার হাতে তুলে দিতে পারবো বিভূতি। এ জগতে কিছু গুটি কয়েক তান্ত্রিকই ভূতজামতন্ত্রের সাধনায় সিদ্ধিলাভ করতে পেরেছে, আমিও তাদের মধ্যে একজন। কিন্তু মজার ব্যাপার কি জানো? কি ঠাকুরমশাই? সেই সিদ্ধি লাভের দ্বারা প্রাপ্ত ক্ষমতাগুলোর কোনোটাই আজ আর আমার কাছে অবশিষ্ট নেই। কথাটা বলার সময় তারানাথের চোখের কোণে সামান্য জল জমে উঠেছিল। সেই জল গড়িয়ে দিয়ে তারানাথ হেসে ফেললেন। এ আমার কান্নার জল নয় হে, চোখ জোড়ার বয়স হয়েছে তো, তাই মাঝে মাঝে জল গড়িয়ে পড়ে এমন। জানো তো? জানি জানি তারানাথের মনে এখন ভিড় করেছে কোনো পুরনো ঘটনার স্মৃতি। এটুকু মনের কথা জানতে গেলে কোনো বিশেষ ক্ষমতার প্রয়োজন পড়ে না। দীর্ঘদিন দুজন মানুষ খানিকটা সান্নিধ্যে থাকলেই পরস্পরের মনের পর্দাগুলো একটু একটু করে সরে যায় নিজে থেকেই। হালকা হেসে বললাম, ঘটনাটা বলুন শুনি। শুনবে? 1 মিনিট দাঁড়াও। তক্তপোষের কোণে হেলান দিয়ে রাখা হুঁকোটার পেছন থেকে তারানাথ বার করে আনলেন একটা ছোট্ট ডিবে। বুঝলাম আজ তামাকের নেশায় নয়, ওনাকে আজ পেয়েছে কাশির জর্দার নেশায়। ডিবেটা আমার দিকেও এগিয়ে এলো বই কি। কংসাবতীর চর। আগেই বলে রাখি, এই ঘটনাখানা আমার ভবঘুরে যুবকালের নয়। জীবনের 40টা বছর পার করে ফেলেছি ততদিনে। জ্যোতির্বিনোদ তারানাথ তান্ত্রিকের এই মটলেনের বাড়িতে তখন খদ্দেরের ভিড় উপচে পড়তো একেবারে। আর আজ কোথায় কি! খাঁ খাঁ করা দুপুরে উঠোনের ছায়ামাখা কোনায় একটা নেড়ি এসে বসলে তাকেও বড্ড আপন লাগে। আর যাই হোক, ওই বোবা নেড়িটার কাছে আমার কোনো ধার নেই। উল্টে পাওনাদারেরা হঠাৎ কোনো বিকেলে দুয়ারে এসে পড়লে ওই নেড়ি ঘেউ ঘেউ করে তাড়িয়ে দেয় তাদের। হয়তো ওই প্রাণীটাও বোঝে। পাওনাদারদের খিঁচে ওঠা চোখ মুখ দেখলে আমার মনের কোনায় ভয় ঘনিয়ে ওঠে। তারানাথ কথা থামিয়ে সামান্য ঘাড় উঁচু করে জানলার বাইরে উঠোনের কোণে থাকা একটা মাঝারি সাইজের পুঁটলির দিকে চোখ বুলিয়ে নিলেন। আমিও তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকাতে সন্ধ্যার অন্ধকারে স্পষ্ট দেখলাম মিশকালো পুঁটলিটায় রয়েছে একজোড়া সবুজ জলজলে চোখ। আমাকে উদ্দেশ্য করেই দুর্বোধ্য ভাষায় কিছু বলল বুঝি তারানাথের পোষ্য সারমেয়টা।
নেড়ির তোমাকে পছন্দ হয়েছে হে। ও সেই কথাই বলল, বুঝলে। না বুঝেও ঘাড় নাড়লাম। নেড়ির আমার পছন্দ হলে তো ভালোই, কেননা আমার আবার একটু কুকুর ভীতি রয়েছে। সে সময় শনিবারের শেষ বেলায় এক খদ্দের আমার সামনে তার হাত জোড়া মেলে ধরতে তার ডান হাতের আয়ু রেখাটার জর্জরিত অবস্থা দেখে বিধান দিলাম নিজ বাসস্থানে হোমের আয়োজন করার। নির্দিষ্ট শুভ তিথিতে ঝাড়গ্রামের কাছে এক সুন্দর ছবির মতো গ্রাম আধারিয়ায় সেই লোকটির পাকা বাড়িতে হোমের অনুষ্ঠান সারলাম। রাতটুকু সেই বাড়িতেই থেকে পরের দিন জ্যৈষ্ঠের রৌদ্রোজ্জ্বল সকালে হাঁটছিলাম কংসাবতী নদীর তীর ধরে। গরুর গাড়িগুলোকে ইচ্ছে করেই পাশ দিয়ে চলে যেতে দিচ্ছিলাম, কেননা নদীর ওপারের ঘন জঙ্গলের সবচেয়ে ঘন ঘটা আমার চোখ দুটোকে বড়ই আরাম দিচ্ছিল। যৌবনকালের ভব ঘুরেমিতেই পেয়ে বসেছিল হয়তো। যাই হোক, হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম মেদিনীপুরের কাছে এক নাম না জানা গ্রামের সীমানায়। সেই গ্রামে গুটি কয়েক গৃহস্থ, ধুধু মাঠ, আর ছিল একখানা জোড় বাংলা মন্দির। দুটো দোচালা মন্দির গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে গ্রামের সীমানায় থাকা সারিবদ্ধ তাল গাছগুলোকে পেছনে রেখে। জোড় বাংলা মন্দির দেখেছো আশা করি? গত শীতে স্ত্রী ছেলেপুলে নিয়ে বিষ্ণুপুরের রায়কেষ্ট মন্দির থেকে ঘুরে এসেছি। মন্দিরের দেওয়ালের টেরাকোটার নকশা দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড় যাকে বলে। ওই মন্দিরের উপর আবার একখানি রত্নচূড়াও ছিল ঠাকুরমশাই। এই মন্দিরটায় কোনো রত্নচূড়া ছিল না। বাংলার স্থাপত্য শৈল এমনই বৈচিত্র্যময়। বেলা পার করে সূর্য তখন এসে দাঁড়িয়েছে ঠিক আমার মাথার ওপরে। বুঝলাম আর বেশিক্ষণ চললে মাথা ঘুরিয়ে পড়েও যেতে পারি। ঠিক করলাম ওই জোড় বাংলা মন্দিরেই খানিক জিরিয়ে সূর্যি পাটে বসলে আবার পা দুটো চালাবো। আর তেমন মনে হলে রাতে কোনো গৃহস্থের বাড়িতে অন্নে ভাগ না বসিয়ে সঙ্গে যা ফলমূল, ঢেঁকি ছাটা চিঁড়ে আর দানাদার রয়েছে তাই খেয়ে ওই মন্দিরেই দিব্যি রাতটা কাটিয়ে দেবক্ষণ। থানে বসে জিরোচ্ছি, এমন সময় কেমন একটা হুপ হুপ শব্দ ভেসে এলো কানে। প্রথমে ভাবলাম হনুমানের দল এসেছে বুঝি। কাঁধের বোচকাখানা সামলে বসলাম, পাছে কপি বাহিনী টেনে নিয়ে যায়। কিছুক্ষণ যেতে মনে হলো না, আওয়াজটা কোনো হনুমানের নয়, বরং হনুমানের বিবর্তনে সৃষ্ট আমারই মতো এক মনুষ্যের। পায়ে পায়ে মন্দিরের পেছনে এসে দেখি ব্যাপার বড়ই অদ্ভুত। দেখলাম এক সুঠামদেহী পুরুষ মন্দির সংলগ্ন মাঠের বিশাল জগডুমুর গাছের তলায় দাঁড়িয়ে কেশ ডন বৈঠক করে চলেছে। একখানা খাঁটো ধুতি ছাড়া সেই মানুষের পেশিবহুল শরীরে আর কোনো আবরণ নেই। তার মুখ আমার দিকে ছিল না, তাই আমি তাকে দেখতে পেলেও সে তখনও আমার উপস্থিতি টের পায়নি। আমাদের দেশের ভিটেই একখানা নরম মাটির কুস্তির আঁকড়া ছিল বটে। সেখানে ব্যায়ামবীরেরা সাত সকালে আর শেষ বিকেলে এসে শরীর চর্চার কৌশল্যে আঁকড়া জমাত। আমরা ভাইরা সবাই মিলে গিয়ে তাদের কাণ্ড কারখানা দেখতুম। খুব মনে আছে একবার কুস্তিগীরদের একজনের ইয়া বড় পেল্লাই সাইজের মুগুরে হাত দেওয়ার ফলে বেজায় বকুনি খেয়েছিলুম। ছোটবেলার স্মৃতি মনে পড়ার সাথে সাথেই দেখলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই ব্যায়ামবীর বৈঠক ছেড়ে ইতিমধ্যেই একখানা মুগুর তুলে নিয়েছে হাতে। এছাড়াও গোটা দুই লোহার ডাম্বেল ইতিউতি ছড়িয়ে থাকতে দেখে বেশ বুঝলাম এ লোক কোনো বড় মাপের পেহেলওয়ান হবেন। আরে কে কে আপনি সন্ন্যাসী ঠাকুর? খুব বেশিক্ষণ তার ব্যায়ামগিরি চলল না। মুগুর ভাঁজতে গিয়ে ঘাড় বেঁকাতেই আমায় সে দেখতে পেলে। দাঁড়িগোপের জঙ্গলে ঢেকে থাকা আমার মুখখানা দেখে প্রত্যেকেরই বেশ রাশভারী মানুষ বলে মনে হতো আমায়। উপরন্তু কখনো সখনো বোঁচকার ভেতরে থাকা গেরুয়া বসনখানা ধারণ করতুম, তখনও তাই করেছিলাম। মস্ত মুগুরখানা কাঁধে প্রকাণ্ড এক বস্তার মতো ফেলে
আমায় প্রশ্ন করলে সেই লোক। তার মুখমণ্ডল এবার প্রকাশ পেল আমার চোখে। লোকটার বয়স আন্দাজ 30-এর কোঠায়, গায়ে গতরে ডাকাতে হলেও তার চোখের দৃষ্টি বেশ নরম। নাকখানা টিকালো, ঠোঁট ঈষৎ মোটা। লক্ষণ শাস্ত্রের শ্লোকগুলো মনের দেওয়ালে ভেসে উঠতে বুঝলাম সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার চরিত্র অতিশয় সৎ। আবার দেবদ্বিজে ভক্তিও আছে অগাধ। সামান্য হেসে বললাম, আমি তারানাথ চক্রবর্তী। সন্ন্যাসী ঠাকুর বলে আমায় ডেকো না গো। গেরুয়া পড়লেই তো আর সন্ন্যাসী হওয়া যায় না। একেবারে আদ্যপ্রান্ত সংসারী মানুষ বলেই ধরে নিতে পারো। পুজো, হোম, যাগযজ্ঞাদি, তন্ত্রোক্ত উপাচার আর জ্যোতিষের খুঁটিনাটি নিয়ে মানুষের ভাগ্য বিচার করে নিজের সংসার চালাই। কিছু দূরেই আঁধারিয়া গ্রামে এসেছিলাম কাজের সূত্রে। কাজ মিটিয়ে এখন স্টেশনের দিকে চলেছি। নেহাত রোদের তাপেই শ্রান্ত হয়ে একটু বসেছিলাম এসে এই মন্দিরের থানে। আমার কথাগুলো শুনে লোকটা চটপট মুগুরটা ফেলে মন্দিরে প্রবেশ করে থানের ওপর একখানা আসন বিছিয়ে মাটির পাত্রে কলসির ঠান্ডা জল গড়িয়ে দিলে আমায়। রাধা গোবিন্দের প্রসাদের রসে টইটুম্বুর তাল শ্বাসখানা মুখে পুড়ে দিয়ে বললুম, আহ, শান্তি পেলাম। তার নামখানা কি গো তোমার? আগে আমার নাম ভীম। একটা কথা বলি পণ্ডিত মশাই, এই ভর দুপুরে মন্দিরে বসে থেকেই বা কী করবেন? তার চেয়ে ভালো আমার গৃহে সামান্য কিছু আহার করে একটু জিরিয়ে নেবেন ক্ষণ। তারপর সন্ধেবেলায় শ্রী রাধা গোবিন্দের আরতি দেখবেন এসে, ভালো লাগবে আপনার। ভীমের অনুরোধ আমি ঠেললাম না। তার কথাবার্তাও ভারী সুন্দর। বোচকাখানা কাঁধে নিতে নিতে বললাম, তা তুমি বুঝি রোজ আরতি দেখতে আসো? আমায় তো আসতেই হবে পণ্ডিত মশাই। আরে আমি না এলে আরতি করবে কে? লাল হলুদ নামাবলিখানা নিয়ে নিজেকে আবৃত করতে করতে নম্রভাবে কথাটা বলল আমায় ভীম। বলা ভালো ভীম পুরোহিত। পুরোহিত আবার মুগুর ভেজে শরীর চর্চাও করেন? এমনটা তো আগে কখনো শুনিনি, মানে চোখেও দেখিনি ঠাকুরমশাই। মানুষ ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি। বোধহয় এ কারণেই মানব চরিত্রে এত বেশি বৈচিত্র্যের আধিক্য রয়েছে। না হলে কলকাতার দপ্তরে কাজ করতে করতে আকুই গ্রামের মল্লিক বাড়ির কুলপুরোহিতের দায়িত্ব পালন করাটাও তো কম বৈচিত্র্যের নয়। কি এ বিভূতি পণ্ডিত, ঠিক কিনা? তারানাথের কথায় ঘাড় নেড়ে হাসলাম সামান্য, কিছু বললাম না। হঠাৎ বকবক করলে যদি গল্পের সুতোর বাঁধন ঢিলে হয়ে যায়। বেলা ভালোই গড়িয়েছে ততক্ষণে। সৌদাল গাছে ঘেরা ভীম পুরোহিতের ছোট্ট কুটিরের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সোনালু ফুলের পাপড়ি। দাওয়ায় পা রাখতেই অসাবধানতাবশত মাথা লেগে মাচা থেকে ঝোলা পুঁইলতায় টান পড়ল, আর অমনি ভেতর থেকে একটা খ্যানখ্যানে গলা শুনতে পেলুম। এত তাড়াতাড়ি এলি কেন ভীমে? মুগুর ভেজে একেবারে রাতেই আইয়ে পারতি তো। বৃদ্ধার কথার ঝাঁঝালো কটাক্ষটা আন্দাজ করতে পেরে ভীম পুরোহিতের দিকে তাকাতেই দেখলাম ভয়ের চোটে তার মুখ ফ্যাকাশে হয়ে উঠেছে একেবারে। ভীমের ঠাকুরমা মানুষ না বাঘ ভাল্লুক যে এত ভয় পেয়েছে সে? এই রে, ঠাকমা তো দেখছি বেজায় রেগে গেছেন। আসলে এই ঠাকুর শয়ন দেওয়ার পর এই মন্দিরের পেছনে একবার ব্যায়াম শুরু করলে আমার আর সময়ের হুঁশ থাকে না। এদিকে ঠাকমা ভাতের থালা নিয়ে আমার পথ চেয়ে বসে থাকেন, কিন্তু আজ তো দেখছি সে ভালোই ক্ষেপে উঠেছে। ওই দেখুন, ওই শুনছেন, ঠাকমা ঝাঁটাপেটা করতে আসছে বোধ হয়। পণ্ডিত মশাই, আপনি আমায় বাঁচান পণ্ডিত মশাই। ভীমের কথার মাঝেই বুঝতে পারলাম কেউ বেশ দুধ দাঁড়িয়ে আসছে কুটিরের ভেতর থেকে। সঙ্গে একটা ঘ্যাস ঘ্যাসে আওয়াজও আসছে বটে কানে। নিজেকে সামলে ওঠার আগেই ভীম ছেলে মানুষের মতো নিজের বিশাল বপু নিয়ে আমার পেছনে লুকোলে, আর সাথে সাথেই, রোজ শুধু দেরি, আজ একেবারে ঝেঁটিয়ে মুড়োখানা না ভেঙেছি তোর, তাহলে আমার নাম। হ্যাঁ, না, ঠাকুরমা আর নিজের নামখানি বলতে পারলে না। ঝাঁটা উঁচিয়ে ধরে ঠাঁই দাঁড়িয়ে রইলেন অবাক হয়ে।
ভাবছেন নিশ্চয়ই এমন সময় নাতির সাথে এ আবার কে এলো ঘরে। পরিস্থিতি সামাল দিতে বললুম, আরে বাবা এ দেখি অমন করে রাখতে আছে গো, শান্ত হও। আর কখনো তোমার নাতি দুপুরে বাড়ি ফিরতে দেরি করবে না, কি তাই তো? ভীম এতক্ষণ আমায় ঢাল বানিয়ে দাঁড়িয়েছিল। তখন আমার স্বাস্থ্য মোটামুটি ভালোই ছিল। আমার চওড়া কাঁধের পেছন থেকে ভীম এবার সামনে এসে দাঁড়ায় জবু থবু হয়ে। বলাই বাহুল্য, অমন পেটায় চেহারার লোকের অমন আচরণ দেখলে হাসি পায় বই কি। তাও কোনো রকমে হাসি চেপে আমি দাঁড়িয়ে রইলাম। ভীম পুরোহিত তার স্বভাবসিদ্ধ নরম গলায় বললে, হ্যাঁ ঠাকমা, এই কাল থেকে আর দেরি হবে না গো, সত্যি বলছি, একদম তোমার দিব্যি। অবেলায় কচি লাউয়ের ডাল দিয়ে ঠান্ডা ভাতের দানাগুলো মাখা শুরু করতেই ভীমের ঠাকুরমা মাটির পাত্র থেকে খানিকটা কাসুন্দি গড়িয়ে দিয়েছিল আমার পাতের এক কোণে। ভাত ঘুমের অপেক্ষায় থাকতে থাকতে আকাশ ফ্যাকাশে হয়ে আসতেই ভীম পুরোহিতের সাথে মন্দিরের দিকে পা চালালাম। গ্রামের সীমানায় গোধূলি খানিক গাঢ় হলে মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগম হতে শুরু করলো ধীরে ধীরে। তাদের থেকে আমি খানিক আড়ালেই রইলাম। গেরুয়াধারী সাধু সন্ন্যাসী দেখলেই গ্রামের মানুষের ভিড় জমে ওঠে। এন অভিজ্ঞতা আমার আগেও হয়েছে অনেক, এবং আর সেই অভিজ্ঞতার সম্মুখীন হতে চাইনি। বিশেষত ঈশ্বরের আরাধনা হয় এমন কোনো স্থানে তো নয়ই। কয়েকজন বৈষ্ণবের দল সন্ধ্যারতি চলাকালীন শ্রীখোলের ডাম ডুম আর খঞ্জনির তালে তালে কীর্তনের রব তুললে গ্রামবাসীরা সব আপ্লুত হয়ে দুই হাত তুলে ভেজা চোখে নাম নিয়ে চলেছে পরম ভগবানের। এ দৃশ্য বড়ই মধুর। সবা এসো মহান আত্ম, আজড় আমর, অমৃত অভয়, ব্রহ্মা ভয়ং বৈ ব্রহ্ম ভবতি চ এবং বেদ। কি পণ্ডিত মশাই, এত রাতে আপনি জেগে রয়েছেন যে, কিছু দরকার? রাতের আধার জমাট বাঁধছে তখন গ্রামের চরাচরে। ভীমের বেদ পাঠ করার অভ্যেস রয়েছে দেখে ভালো লাগলো। কুটিরের দাওয়ায় এক কোণে তেলের প্রদীপ জ্বালিয়ে একখানা ছোট্ট চৌকির ওপর তালপাতার পুঁথির জীর্ণ পাতাগুলোকে বেশ সামলে নিয়ে বসেছে সে। যেটুকু জেনেছি, অনেক ছোটবেলায় মা বাবাকে হারিয়ে ঠাকুরমার মিঠে কড়া শাসনে মানুষ হয়েছে এই ভীম। পুরো নাম ভীমচন্দ্র মুখুজ্জে। জোড় বাংলা মন্দিরের পুরনো পুরোহিতের আকস্মিক মৃত্যুর কারণেই এই ছোট পরিসরের গাঁয়ের একমাত্র ব্রাহ্মণ সন্তান বলে ওই মন্দিরে পৌরোহিত্য করতে সে শুরু করে। রইল বাকি বিয়ের কথা। নাতি যাতে অবিলম্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয়, সেহেতু একখানা কবচ বানিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই ভীমের ঠাকুরমা আবদার করে বসেছে আমার কাছে। দাওয়ার ধারেই বসে পড়ে তাকে বললাম, না আমার কিছু দরকার নেই। ঘুমের জালে চোখ জোড়া এখনো জড়ায়নি পুরোপুরি, তাই ঘরের বাইরে এসে বসলাম। তুমি পড়ো, আমি শুনি। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। হঠাৎ টিঁটি করে একটা রাত চড়া খেচর খ্যাপাদের মতো বাড়ির সামনে দিয়ে উড়ে যেতেই দেখলাম ভীম পুরোহিত শটান উঠে পড়লে। খড়ের ছাউনির তলায় দাঁড়িয়ে সামান্য মাথা ঝুঁকিয়ে ভীম পুরোহিত চাইলে আকাশের দিকে। স্থির দৃষ্টিতে সে যেন মেপে নিতে চাইছে আকাশে ছড়িয়ে থাকা অন্ধকারটার ঘনত্ব। সেই আকাশের বিস্তার তোমাদের মতো শহুরে লোকেদের কল্পনার বাইরে। এখানকার ছিট কাপড়ের মতো একটুখানি আকাশ তো নয়। আমি ভীমকে জিজ্ঞেস করলাম, অমাবস্যার রাতে কি এত দেখছো আকাশের দিকে তাকিয়ে? সেইটাই তো পণ্ডিত মশাই, অমাবস্যার রাত বলেই না চেয়ে আছি ওপরে। ভূত প্রেতের দলেরা সব এক্ষুনি নামলো বলে। তো তাতে তোমার এত ভাবনা কিসের? তারা তো সদাই ঘোরে আমাদের চারপাশে। না হয় অমাবস্যার রাতে বলে ভিড়টা একটু বেশি, কিন্তু তাতে কি হয়েছে? আসলে আজ যে শুধু ভূত প্রেতের দলেরাই আসবে তা নয় গো পণ্ডিত মশাই। আজ মাটি ফুঁড়ে পিশাচদেরও আসার কথা যে। ওই নদীর চরে থাকা ভৈরবী সাধনার মাধ্যমে ডেকে নিয়ে আসে তাদের।
সে বড় ভয়ঙ্কর ব্যাপার পণ্ডিত মশাই। চলুন, এখানে আর বসে থাকা ঠিক নয়। চলুন চলুন, ঘরের ভেতর চলুন দয়া করে। ভৈরব ভৈরবী? কই, ঘটনা শুরুতে তো আপনি এমন কিছু বলেননি ঠাকুরমশাই। কংসাবতীর চরে আপনি তাদের দেখেছিলেন? না, তাদের দেখিনি, তবে দেখেছিলাম নদীর তীর থেকে কিছুটা দূরে বেঁকে দাঁড়িয়ে থাকা তাদের ঝুপড়িটা। ঝুপড়ির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা জঞ্জাল দেখে বুঝতে পেরেছিলাম ওই সাধন ক্ষেত্রে কোনো এক বিশেষ তন্ত্রের চর্চা চলছে। অসদাগামীদের ঘাঁটি যাকে বলে। আমার মতো সদাগামীদের সেদিকে বেশি না আমল দেওয়াই মঙ্গল, তাই পাশ কাটিয়ে চলে আসি। ওই সদাগমী অসদাগমী বিষয়টা ঠিক কী ঠাকুরমশাই? এ কি বিভূতি, তোমায় তো আগমতন্ত্রের পুঁথিখানা আমি দিয়েছিলাম, তুমি সেটা এখনো পড়োনি বুঝি? ঠাকুরমশাইয়ের ভ্রুকুটি দেখে প্রথমে বুঝে উঠতে পারলাম না কি বলবো। শেষমেশ কোনো রকমে একটা দোহাই দেওয়ার চেষ্টা করলাম। আসলে দপ্তরে কাজের চাপ খানিক বেড়েছে তো। শোনো বিভূতি, পায়েসের হাঁড়ির ভেতরে থাকা হাতাখানা গলা অবধি পায়েসে ডুবে থেকেও পায়েসের স্বাদ বুঝতে পারে কি? পারে না। পারে একমাত্র সেই যে পায়েস স্বাদেন্দ্রিয় দ্বারা চেখে দেখে। কথার মানে বুঝতে পেরেছো আশা করি? তারানাথের কথার মানে বুঝলাম। ঝোলাই করে যতই তন্ত্রের পুঁথি নিয়ে ঘুরি না কেন, যতক্ষণ না সেই পুঁথির জ্ঞান নিজের ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করছি ততক্ষণ নিস্তার নেই। ঘাড় নেড়ে বললাম, আগে বুঝেছি ঠাকুরমশাই, আমারই ভুল হয়েছে। নামেই বিভূতি পণ্ডিত হলে চলবে না, কাজে কর্মেও পণ্ডিত হয়ে ওঠার চেষ্টাটুকু করতে হবে আমায়। এবারের মতো ক্ষমা করে দিন। আমার মাথা থেকে আপনার হাতটা সরিয়ে নেবেন না দয়া করে। অত ভেবো না হে, হাত সরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না। তোমার মতো মাথা আর দুটো আছে নাকি? তারানাথের মুখাবয়বে সামান্য হাসি ফুটে উঠতে সাহস করে ফের করলাম প্রশ্নটা। তা সদাগমী মানেই বা কি, আর ওই অসদাগমী বিষয়টা? বলছি, এই দুই বিষয়ে একখানা ভারী চমৎকার পৌরাণিক আখ্যান আছে। এটুকু নিশ্চয় জানো যে তন্ত্রের পাঠ সর্বপ্রথম নিঃসৃত হয়েছিল সমগ্র মহাজাগতের আদিযোগী ত্রিগুণাতীত শিবের মুখ থেকে, স্বয়ং শক্তির উদ্দেশ্যে। তাই জন্যেই তন্ত্রের দুনিয়ার আসল ভিত কি জানো? প্রেম। প্রেম? তন্ত্রের ভিত্তি প্রেম? তাছাড়া কি বিভূতি? তবে এই প্রেম সেই প্রেম নয় যা কাম থেকে জন্ম নেয়। জাতি, ধর্ম ও লিঙ্গ নির্বিশেষে একটি জীবের অপর একটি জীবের প্রতি সহানুভূতিশীলতার থেকে এই প্রেমের জন্ম। শিব ও শক্তি অথবা পুরুষ ও প্রকৃতি যাই বলো না কেন, তারা এই প্রেমের বাঁধনে আবদ্ধ হয়েই তন্ত্রের রচনা করেছেন। যে বাঁধন আজও টিকে রয়েছে, ছিঁড়ে যায়নি। আর তাই হয়তো পৃথিবীটা এখনো ঘুরছে। যুগ পাল্টেছে বটে। ষড়রিপুতে ভরা কলির যুগধর্ম পালন করতে করতে পৃথিবীর লোকগুলোও ঘুরছে ধুঁকতে ধুঁকতে। আমি ঘুরছি, তুমিও ঘুরছো, কিন্তু আর কতদিন এভাবে ঘুরবো বলো তো? আর কতদিন? বুঝলাম ঠাকুরমশাই হঠাৎ তন্ত্রের দর্শনে মত্ত হয়েছেন। কেন কে জানে মনে হলো তারানাথের বলা গল্পগুলো কোনোদিনই তন্ত্রের বা ভূত প্রেতের গল্প ছিলই না। সে গল্পগুলো ছিল আসলে প্রেমের, যেই প্রেমের টানে আমি, আপনি এবং আমরা সবাই বারে বারে এসে আশ্রয় নিই ঠাকুরমশাইয়ের কাছে, তাই না? কাণ্ডখানা দেখেছো? কি বলতে বলতে কি বলে ফেললাম। কথার খেয়া ডুবিয়ে দিচ্ছিলাম আর একটু হলে। যাকে শোনো তবে। একদা পাতালবাসী দানবেরা স্বর্গে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ক্ষেপে উঠল। দেবতারা সকলে মিলে দেবতাদের দেবতা স্বয়ং মহাকালের শরণাপন্ন হলেন। মহেশ্বর তখন স্বর্গের ভিত টলানো থেকে দৈত্যদের বিরত করতে তাদের দান করলেন তন্ত্রের সেসব পাঠ যা অত্যন্ত নীচ। যেই তন্ত্রের চর্চা করে দৈত্যরা রিপুর আগুনে দগ্ধ হল। তারা পুরুষার্থ ভুলে অপসাধনায় মেতে উঠলে।
যে সাধনায় একাধিক স্ত্রী সম্ভোগ থেকে শুরু করে আরও নানান কুরুচিকর পাশবিক কাজ করতে হয়। এর মানে তন্ত্র চর্চা করতে গেলে এমন সব অপকর্মে লিপ্ত হতে হয় ঠাকুরমশাই? এমনটা হলে আমার এসবে আর কোনো রুচি নেই। এত উত্তেজিত হলে চলে? শান্ত হও বিভূতি, শান্ত হও। তুমি যা ভাবছ তা এক ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়। দৈত্যদের হারাতে শিব বলেছিলেন পশু ভাবই তন্ত্রক্রিয়ার সর্বস্ব, কিন্তু আসলে তো তা নয়। তাহলে আসল তন্ত্রের পাঠ কি ঠাকুরমশাই? পশু ভাব কালই নাস্তি দিব্য ভাবহপি দুর্লভ, কেবলং বীর ভাবেন সিদ্ধির্ভবতী নান্যথা। মহানির্বাণ তন্ত্রে শিব দেবতাদের বলেছেন কলিতে পশু ভাব কদাপি নয়। ষড়রিপুর সাথে জর্জরিত থাকার ফলে দিব্যভাব বেশ দুর্লভ। অতএব সিদ্ধি লাভ করতে গেলে একটাই পন্থা, তা হল বীরাচার। যে আচারে কাম কদাচার কখনোই প্রযোজ্য নয়, এবং যদি কেউ তা করে তবে তার দ্বারা সিদ্ধি লাভ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, উল্টে তার হবে ভয়ঙ্কর সর্বনাশ। সেই সর্বনাশ চোখের সামনে দেখেছিলাম সেই রাতে। শেষ কথাটা বলে বিস্ফারিত চোখে তারানাথ তাকিয়েছিলেন তক্তপোষের ওপরে থাকা ওই ভূত ডামরের ঢাউস পুঁথিখানার দিকে, যেন সেই সর্বনাশের সাথে মিশে আছে পুঁথিটার পাতায় পাতায় লেগে থাকা ধূলিকণাগুলো। খুব সহজ ভাষায়, কাম কদাচারকে শতহস্তে দূরে সরিয়ে বীরভাব নিয়ে আগমতন্ত্রের চর্চা করলে তারা সদাগমী, এবং যারা পশুভাব নিয়ে অপতন্ত্রের সাধনায় নিজেদের লিপ্ত করে তারাই হলো অসদাগমী। বুঝলে হে বিভূতি পণ্ডিত? আগে বুঝলাম ঠাকুরমশাই। এতক্ষণ কথা বলতে বলতে তারানাথের গলাটা বেশ বুজে এসেছিল। কলসি গড়িয়ে জল নিয়ে এলাম তার জন্যে। গলা ভিজিয়ে একটু ধাতস্থ হতে তাকে জিজ্ঞেস করলাম, তারপর কি দেখেছিলেন সেই রাতে? ভীম পুরোহিতের দেখা আকাশে ঘনিয়ে ওঠা অন্ধকার আমার চোখে দেখা দিচ্ছিল অন্যভাবে। জ্যোতি দর্শনের ক্ষমতায় সিদ্ধ হওয়ার ফলে দুই চোখের সামনে দপ করে জ্বলে উঠেছিল একটা নীল লিকলিকে শিখা। যেই শিখার জ্যোতিতে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম তাদের। তুমি নিশ্চয় বুঝতে পারছো বিভূতি আমি কাদের কথা বলছি। আমার মনে পড়ে গিয়েছিল আকুই গ্রামে বড়বাবু মল্লিক স্যারের বাড়িতে সেই করাল অপশক্তি যক্ষিণীকে দমন করতে চন্দ্র দর্শনের পর যখন অর্জন করেছিলাম জ্যোতি দর্শনের অলীক ক্ষমতা। মল্লিক বাড়ির কুলমন্দিরে তারানাথ নিজ বৃদ্ধাঙ্গুষ্ঠ আমার কপালের দুই ভ্রুর ঠিক মাঝখানটায় ছুঁয়ে দিতেই আশেপাশের জগৎটা এক লহমায় পাল্টে গিয়েছিল আমার কাছে। চাক্ষুষ করেছিলাম তাদেরকে যারা আমাদের ছায়ার সাথে মিশে থেকে খেলা করে আমাদের সাথে, শরীরী অশরীরীর খেলা। কিন্তু আমার কাছে সেই প্রেত মূর্তিরা ছিল অবছায়ায়, কিন্তু তারানাথের কাছে তারা একেবারে সুস্পষ্ট। তন্ত্র দর্শনের ক্ষমতায় পটু হতে গেলে অভ্যেসের দরকার বই কি। আমি সম্মতিসূচক মাথা নেড়ে বললাম, বুঝেছি ঠাকুরমশাই, কিন্তু এ আর এমন নতুন কি? অমানিসার আকাশে প্রেত মূর্তিরা বিচরণ করছে, এ তো খুবই স্বাভাবিক বিষয়। না, তুমি যতটা স্বাভাবিক ভাবছো ব্যাপার ততটাও স্বাভাবিক নয় বিভূতি। ভীম পুরোহিতের সাথে দাওয়া ছেড়ে ভেতর ঘরে ঘুমোতে ঢুকলেও কিছুক্ষণ টান টান হয়ে শুয়ে থেকে ঘরের ছোট্ট জানলার খোপটা দিয়ে তাকালাম বাইরের দিকে। আধার গায়ে মেখে প্রেতেরা সব দল বেঁধে হাওয়ায় ভেসে থাকায় পরিবেশ বেশ ভারী ঠেকছিল। কায়াহীন আত্মাগুলোর দিকে একটানা তাকিয়ে থাকতে থাকতে বুঝলাম ওরা প্রত্যেকে এগিয়ে চলেছে একটা নির্দিষ্ট দিকে। কংসাবতীর চরের দিকে তারা ধাবিত হচ্ছে, একে অপরকে ধাক্কাধাক্কি করতে করতে। যেন কোনো এক অমোঘ আকর্ষণে বেঁধে পড়েছে তারা। নদীর চর মানে যেখানে আস্তানা গেড়েছে সেই ভৈরবী? অর্থাৎ ভীম পুরোহিতের কথা মতো সেই ভৈরবীর কুসাধনার আহ্বানে সাড়া দিতেই প্রেতজনির বিভীষিকারা সব ছুটেছে তাদের আস্তানার দিকে। আমি অনুধাবন করলাম ওই সাধনা যে সে সাধনা নয়, হতেই পারে না।
তারপর আমি আর বন্ধ করে থাকতে পারলাম না। তখন শরীরে বল ছিল, বুকে সাহসের উচ্ছ্বাস আর কৌতূহলে মনের বাঁধ ভাঙার আওয়াজ পেতেই বেরিয়ে পড়লাম ভীমের কুটির ছেড়ে। গাত্রবন্ধন করেছিলেন নিশ্চয়ই? সে আর বলতে, মন্ত্র পড়ে শরীরটাকে ভালো করে বেঁধে খোলা আকাশের তলায় গিয়ে দাঁড়ালাম। আশেপাশে গিজগিজ করা প্রেতেদের ভিড়ে নিজেকে মিশিয়ে দিয়ে এগিয়ে চললাম নদীর চরের দিকে। খুব কাছের থেকে ফেউয়ের দুঃখী ডাক ভেসে আসছিল কানে। একটানা ডেকে ডেকে প্রাণীটা বোধহয় আমায় সাবধান করে দিতে চেয়েছিল, কিন্তু কৌতূহল বড়ই বিষম বস্তু, বোঝই তো। মাথার ভরার জটাজুটোকে একদিকে সরিয়ে এবার তারানাথ সামান্য হেলিয়ে বসলেন তক্তপোষের ওপরে। বালিশের পাশ থেকে ফের বের করলেন জর্দার কৌটোখানা। কয়েক কুচি মুখে পুড়ে কৌটোখানা আমার দিকে ফের এগিয়ে দিতেই আমি বলে উঠলাম, না ঠাকুরমশাই, আর না, বেশি জর্দায় মাথা বনবনায় যে। এ তো বড্ড দুর্বল শরীর তো তোমার। যাগ্গে, নদীর তীর ঘেঁষে হেঁটে এসেছি তখন অনেকটা। পটপট করে কাঠের গাঁট ফাটার আওয়াজটাও পাচ্ছি বেশ। অসদাগমীদের সাধন ক্ষেত্রের কটু গন্ধটায় গা খানিক গুলিয়ে উঠলেও সামলালাম নিজেকে। অতি সন্তর্পণে নিজেকে আড়াল করলাম ভৈরব ভৈরবীর বাসস্থান সেই ঝুপড়ির পেছনে থাকা বেড়ার আড়ালে। বেড়া বলতে কয়েকটা সরু কঞ্চিকে কয়েদিদের মতো পাশাপাশি দাঁড় করিয়ে দড়ি দিয়ে তাদের বেঁধে রাখা হয়েছে মাত্র। দুটো কঞ্চির মাঝে বসে থাকতে থাকতে বুঝলাম ঝুপড়ির ভেতরে কেউ রয়েছে। ছাউনির ফুটো দিয়ে বেরিয়ে আসা আলোর বিন্দুটুকু দেখে বুঝলাম তার হাতে ধরা প্রদীপে তেলের বড় অভাব। আমার ইতস্তত চোখ দুটো যখন ঝুপড়ির দিকে ছিল, ঠিক তখনই আমার মনে হলো নদীর জল কলকলিয়ে উঠল যেন। তীরের দিকে তাকিয়ে দেখি প্রেতের দল ছাড়া সেখানে আর কেউ নেই। প্রেত মূর্তিগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পারলাম তারা বুঝি অপেক্ষা করছে কারোর জন্যে। আগাছায় ভরা জংলা জায়গাটায় বসে থাকায় আমার ডান পায়ের গোড়ালি ঘেঁষে স্যাঁতস্যাঁতে কিছু একটা চলে যেতে খানিক চমকে উঠে নদীর দিক থেকে চোখ সরাতেই আরও একবার শুনতে পেলাম নদীর জলের কলকলানি। চকিতে সেদিকে তাকাতেই যা দেখলাম তা দেখে আমার মনে হলো ওই দৃশ্য কেন দেখলাম আমি। আসলে এ জিনিস ঠিক বলার মতো নয়, তাই একটু রেখে ঢেকেই বললে আমি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করব। তারানাথের চোখে মুখে অস্বস্তির চিহ্নটা লক্ষ্য করতে পারলাম স্পষ্ট। একটা লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি ফের বলা শুরু করলেন। আমিও খানিকটা আঁটোসাঁটো হয়ে বসলাম কান পেতে। নদীর জলে আলোতে ঢেউ তুলেছে এক নারীর সিক্ত কায়া। চারপাশের অন্ধকার অনেক চেষ্টা করেও তার বসনহীন শরীরটাকে আবরণ দিতে ব্যর্থ হয়েছে। নদী তীরে দাঁড়িয়ে থাকা প্রেত মূর্তিগুলো এবার সারিবদ্ধ হয়ে শুয়ে পড়ল সেই নারীর সম্মুখে, আর তৎক্ষণাৎ আমার কানে যেন কেউ শুল গেঁথে দিল। আয় আয়, দেখ দেখ দেখ, কি সুন্দর চক্র এঁকেছি তোর জন্যে। এসে বস, এসে বস, বস চক্রের মধ্যে বস। আয় রে আয়, আমার যে সাধনা আরম্ভ করতে হবে রে ভৈরবী। আয় 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 আয়। নদীর তীরে ভৈরবীর পায়ের সামনে শুয়ে থাকা প্রেতেদের দল হঠাৎ সল্লোষে ফেটে পড়ল যেন। ভৈরবীটির চেহারা যাকে বলে দশাশই। মুখমণ্ডলের অধিকাংশই মাথার থেকে পাটের দড়ির মতো পাকানো জটায় ঢেকে আছে। কোনো রকমে শুধু দেখতে পেলাম তার ডান চোখটা, যে চোখের মনে কেমন তারও ছটপটাচ্ছে যেন। আমার পক্ষে সেই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা দুষ্কর হতে চোখ নামিয়ে নিলাম। ছাই ভস্যের লেপন আর একখানা কৌপিন ছাড়া আর কিছুই নেই সেই ভৈরব পুরুষটির দেহে। তার ডান হাতে ধরা প্রদীপের তেল তলানিতে এসে ঠেকলেও কুণ্ডে জ্বলতে থাকা আগুনের থেকে ছিটকে আসা আলোয় বেশ দেখলাম হাতের তালুতে একখানা মোটা কাঁটা তার জড়িয়ে রয়েছে সে।
আর হাতের আঙুলগুলো দিয়ে সে নিজেই সেই তারে চাপ দিয়ে চলেছে কোনো পিশাচের ন্যায়। হাত থেকে চুইয়ে চুইয়ে পড়া রক্তে মহা আনন্দে সারা শরীর দুলিয়ে দুলিয়ে মাটির ওপরে তিনি এঁকে চলেছেন একখানা প্রকাণ্ড চক্র। কি সাংঘাতিক! আর চক্র বলতে কেমন চক্র ঠাকুরমশাই? জেনে রেখো, চক্র ছাড়া তন্ত্রের সাধনা অসম্পূর্ণ। তন্ত্রোক্ত চক্রের অনেক প্রকারভেদ রয়েছে, তবে আমি সেই রাতে ওই ভৈরবীটিকে নিজের রক্তে যে চক্র আঁকতে দেখেছিলাম তা ছিল এক বিশেষ চক্র। আগে কি রূপে বিশেষ ঠাকুরমশাই? ওই জিনিস একে না দেখালে বুঝবে না হে বিভূতি, বুঝবে না। আমি ঝোলা হাতরে আমার ছোট্ট ডায়েরি আর কলমখানা বের করে আনলাম। শ্রোতাবৃন্দের মধ্যে কারোর মাথায় লেখালেখির পোকা গিজগিজ করলে বুঝতেই পারবেন এই দুটো জিনিস সবসময় সঙ্গে থাকাটা আমার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তক্তপোষের ওপর ডায়েরি আর কলমটা রেখে বললাম, বেশ তো, একেই বোঝান না হয়। তারানাথ আমার কথাটা শুনে হালকা হেসে ডায়েরিটা খুললেন। কলমটাও হাতে নিলেন বটে, কিন্তু সেটাকে ছোঁয়ালেন না ডায়েরির পাতায়। এক দৃষ্টে কিছুক্ষণ খসখসে সাদা পাতাটার দিকে তাকিয়ে থেকে উনি ডায়েরিটা বন্ধ করে দিলেন। আমি কিছু একটা বলতেই যাব ওনাকে, কিন্তু তার আগে উনি নিজেই বলে উঠলেন, হ্যাঁ, নাও বাপু, খুলে দেখো দেখি কেমন চক্র। এটা কীরকম হলো ঠাকুরমশাই? আপনাকে তো কলমটা দিলাম ডায়েরির পাতায় চক্রটা এঁকে দেখানোর জন্যে, আপনি না এঁকেই বলছেন কেমন এঁকেছেন। কি আশ্চর্যই! কি এটা কি? কি হলো বিভূতি, তোমার চক্ষু জোড়া অমন ছানা বড়া হয়ে গেল কেন হে? কিছু দেখতে পেলে ডায়েরি খুলে? চোখ দুটোকে ছানা বড়ার মতো রেখেই ডায়েরির পাতাটার থেকে চোখ সরিয়ে তারানাথের দিকে তাকালাম। মিটিমিটি হাসছেন ঠাকুরমশাই। আমি জিজ্ঞেস করলাম, আপনি কলম ছাড়াই এটা কি করে আঁকলেন ঠাকুরমশাই? তাও আবার ওই কলমের কালি দিয়েই? কলম ছুঁয়ে চক্রটা আঁকার ইচ্ছে ছিল না তাই। নাও এবার দেখো তো বাপু, ওই চক্রে মোট কতগুলো ত্রিভুজ তৈরি হয়েছে, গুণে বলো দেখি। আমার প্রশ্নটার কোনো সদুত্তর পেলাম না। উল্টে তারানাথের কড়া প্রশ্নের উত্তর খুঁজতে ফের তাকালাম ডায়েরির পাতার বেশ পটু হাতে আঁকা চক্রটার দিকে। একটা বৃত্তের ভেতরে দুটো বর্গক্ষেত্রের বাহুগুলোকে তারানাথ এমনভাবে এঁকেছেন যে বৃত্তের ধার ঘেঁষে তৈরি হয়েছে 1, 2, 3, 4 মোট 16টি তেকোনা খোপের মতো ত্রিভুজ। আমি জবাব দিলাম, 16 ঠাকুরমশাই, 16। হ্যাঁ, এখন মনে প্রশ্ন আসছে নিশ্চয়ই, ঠিক 16টাই ত্রিভুজ কেন? আসলে ওই 16টা তেকোনা খোপ মনুষ্য জীবনের 16 সংস্কারের প্রতীক, যথাক্রমে গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, নিষ্ক্রমণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, কর্ণভেদ, বিদ্যারম্ভ, উপনয়ন, বেদারম্ভ, কেশান্ত, সমাবর্তন, বিবাহ এবং সর্বশেষে অন্ত্যেষ্টি। এতটা বলে তারানাথ খানিকক্ষণ চোখ বুজে বসে থাকলেন। হয়তো তিনি রোমন্থন করে নিচ্ছেন নিজের জীবনে ফেলে আসা সংস্কারের টুকরো টুকরো স্মৃতিগুলোকে, মানে যদ্দূর মনে করা যায় আর কি। হ্যাঁ, তা যা বলছিলাম, চক্রে এই 16টা তেকোনা খোপ এঁকে যদি সেই চক্রের একেবারে মাঝে কোনো ষোড়শীকে উপবেশিত করা হয় এবং সেই ব্যক্তি যদি কাম কদাচারের মনোভাব মুছে ফেলে পরম আত্মপ্রত্যয়ী হয়ে বিরাচারে সিদ্ধি লাভ করে, তবে সে ওই 16টি সংস্কারকেই নিজ হস্তে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। অর্থাৎ যে কোনো মানুষের জন্ম থেকে মৃত্যু গোটা জীবনটাই হয়ে উঠবে তার হাতের খেলনা মাত্র। এরপর তুমি সেই ক্ষমতা ব্যবহার করতে পারো কারোর হিতার্থে অথবা কারোর অনিষ্ট সাধন করতেও। বলাই বাহুল্য, বেশিরভাগ ক্ষেত্রেই ওই দ্বিতীয়টাই প্রযোজ্য হয়ে ওঠে, ঠিক কি না? ঠিকই বলেছেন, কিন্তু ওই ভৈরবটি কি সিদ্ধিলাভ করেছিল সেই রাতে? কখনোই নয়। অসদাগামীরা বিরাচারের ধার ঘেঁষে না।
পশুভাবে ব্যভিচারের মাধ্যমেই ওরা ক্ষমতা প্রাপ্ত করতে চায়। এর ফলে কখনো সখনো কিছু ক্ষমতা জুটেও যায়, আবার কখনো জোটে চরম শাস্তি। শাস্তি? কে দেয় সেই শাস্তি? সেই নারী মূর্তি উঠে এলো তার পায়ের সামনে, ষাঁড় বেঁধে শুয়ে থাকা প্রেতেদের পিঠের ওপর পা রেখে। ওদিকে ভৈরব চেঁচিয়ে চলেছে ক্রমাগত, আয় 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 ভৈরবী, আয় 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 ভৈরবী আয়। তোর সঙ্গে সাধনা করেই তো আমি সিদ্ধি লাভ করব। আয় 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 আয়, উঠে আয়, উঠে আয়। চারপাশে পরিবেশ থমথমে, তবুও মাঝে মাঝে কোথা থেকে মৃদু হাওয়া তেড়ে আসছিল যেন। সুদীর্ঘ কেশরাশি বিছিয়ে সেই ভৈরবী সম্মোহিতের ন্যায় ভৈরবের হাত ধরে এসে বসল সেই চক্রের মাঝখানের ফাঁকা জায়গাটায়। আর সেখানে থাকতে মন চাইলে না আমার। আসলে তন্ত্র চর্চায় মানুষের মন 3 রকম গতি পায়, রাজসিক, সাত্ত্বিক ও তামসিক। অদূরেই চক্রের কোনাকুনি বসে থাকা ভৈরবের ভাবভঙ্গি দেখে সহজেই বুঝেছিলাম একান্তই নিজের ভেতরকার পাশবিক প্রবৃত্তির প্রকাশ ঘটাতে চায় সে। কিন্তু আমি ফিরে আসতে পারলাম না। উঠে দাঁড়িয়ে সবে ফেরার জন্য পা বাড়িয়েছি, হঠাৎ চারিদিকের মাটি কেঁপে উঠল যেন। প্রথমে ভাবলাম ভূমিকম্প হচ্ছে হয়তো, কিন্তু না, ঠিক ভূমিকম্প নয়। নদীর তীরে থাকা পলি জমা মাটির থেকে সেখানকার মাটি ছিল খানিকটা শুকনো। ব্যাপার বুঝতে কিছুক্ষণ নিচু হয়ে চুপ করে তাকিয়ে থাকলাম পায়ের তলার মাটিটার দিকে। অন্ধকারে ভালো ঠাউর হচ্ছিল না, কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছিলাম মাটির তলায় হয়ে চলা অদ্ভুত গোঙানির আওয়াজটা। মাটিতে ফাটল ধরছে একটু একটু করে, আর সেই ফাটলটাই বুঝি পাতাল থেকে মর্তে প্রবেশ করার দরজা ছিল। নখের আঁচড়ে সেই দরজা ঠেলে উঠে আসছে কতগুলো বিরাট আকার ছায়া অবয়ব। পাতালের পিশাচেরা সব ফাটল হতে বেরিয়ে সোজা গিয়ে গোল হয়ে বসল চক্রটাকে ঘিরে। তাদের দেখে ভৈরব আহুতি দিলে কুণ্ডের আগুনে। না, ঘি বা ওই ধরনের কোনো পূজা সামগ্রীর আহুতি নয়। তিনি নিজেরই মাথার কয়েক গোছা জটা এক টানে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিল আগুনে। করাল পিশাচ মূর্তিগুলোর সাথে প্রেতেরাও এখন চক্র ঘেরাও করে বসে আছে ভৈরবের মুখ চেয়ে, যেন তারা বুঝি প্রসাদ পাবে। একটা পোড়া কঙ্কালের খুলি, কিছু প্রাণীদের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি বস্তু কুণ্ডের আগুনে ছুঁড়ে চলেছিল ভৈরব। সঙ্গে চলেছে উদ্ধত গলায় মন্ত্রপাঠ। মন্ত্রের প্রত্যেক শ্লোকের শেষে চক্রের চারপাশে গোল হয়ে বসে থাকা প্রেতের দলেরা করতালি দিয়ে দিয়ে নেচে উঠছে পাগলাটে ছন্দে। চারপাশের পরিবেশে একটা আকস্মিক পরিবর্তন হয়েছিল হঠাৎ। শো শো করে কাঁদতে থাকা হাওয়ায় আমি যেমন বসেছিলাম তেমনই বসে থাকলাম বেড়ার পেছনে। একবার মনে হলো হাওয়ার তোড়ে ভৈরবের সামনে থাকা কুণ্ডের আগুন নিভেও যেতে পারে, কিন্তু না, তেমন কিছু ঘটল না। বরঞ্চ ঘটল এমন কিছু যা শোনার পর হয় তুমি বিশ্বাস করবে, নয়তো অবিশ্বাসে উড়িয়ে দেবে। তবে আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ? প্রমাণ আছে আপনার কাছে? কি প্রমাণ? প্রমাণ আছে। সেই রাতে ঘটনার অন্তিম পরিণতির একটু আগে ভৈরবের গলায় মন্ত্রের শব্দগুলো হঠাৎ কেমন যেন জড়িয়ে যেতে থাকল। আমি মনে মনে প্রমাদ গুনলাম, কেননা সাধনার ধ্যান মন্ত্র অসঙ্গত হওয়া মোটেই ভালো লক্ষণ নয়। তাকিয়ে দেখি ভৈরব নিজের মাথার জটার ভিড় সরিয়ে এখন চেয়ে আছে চক্রের মাঝে অবস্থিত ভৈরবীর দিকে। সেই দৃষ্টি ভালো ছিল না। আমি টের পেলাম ভৈরব নিজের সংযম ত্যাগ করলে এই স্থানে প্রলয় অবধি ঘটতে পারে, আর হলোও তাই। নেশায় মত্ত হয়ে আসন পায়ে ঠেলে চক্র ভেদ করে চক্রের মাঝখানে বসে থাকা সেই ভৈরবীর দিকে এগিয়ে এলো ভৈরব। চক্রের বাঁধন নষ্ট হওয়ায় কুণ্ডের অগ্নিশিখা যেন প্রতিবাদ করে উঠল এবার।
লকলকিয়ে ওঠা আগুনের থেকে বেরিয়ে আসা স্ফুলিঙ্গ হয়তো চেয়েছিল ভৈরবীকে স্পর্শ করতে এগিয়ে যাওয়া ভৈরবের হাতটাকে জ্বালিয়ে দিতে, কিন্তু ততক্ষণে সেই ভৈরব পুরুষটি নিজের সীমা লঙ্ঘন করায় হঠাৎ দপ করে নিভে গেল সেই অগ্নিকুণ্ড। ওদিকে হাওয়ার গতিবেগ বেড়ে চলেছিল ক্রমাগত। বুঝিবা ঝড় উঠবে এখনই। একটা জিনিস দেখে ভারী অবাক লাগলো আমার। এত কিছু হয়ে যাওয়ার পরেও সেই ভূত প্রেত পিশাচের দল কিন্তু চক্র আঁকড়েই বসেছিল। তারা কিন্তু কেউ সরে যায়নি। খেয়াল করলাম মাথা নিচু করে তারা যেন কাউকে ডাকছে। পরিবেশের বিশ্রী আবহটা আমার কাছে অসহনীয় হয়ে উঠেছিল ক্রমশ। অন্ধকারের কালো রংটা আমার চোখ জোড়া ফের মেখে নিতে চাইলেও একটা পোড়া গন্ধ নাকে আসায় আমার দৃষ্টি চলে গেল এবার নিভে যাওয়া অগ্নিকুণ্ডটার দিকে। দেখলাম সেটার ভেতর থেকে গলগলিয়ে বেরিয়ে আসছে ধূসর ধোঁয়ার কুণ্ডলী। আগুন নিভে যাওয়ার পর যজ্ঞকুণ্ডের পোড়াকাঠ থেকে ধোঁয়া তো বেরোবেই, এতে আর নতুন। আর যদি সেই ধোঁয়া ঘনিয়ে উঠে একটা অবয়ব ধারণ করে তোমার চোখের সামনে? তারানাথ জলজলে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে প্রশ্নটা করলে। আমি একটা ঢোক গিলে তার দিকে চেয়ে থাকলাম, শুধু কিছু উত্তর দিতে পারলাম না। আমার চোখের সামনে সেই ধোঁয়া একটা চতুর্ভুজ বিরাট আকার দানবীয় অবয়ব ধারণ করে কুণ্ডের ভেতর হতে লাফ মেরে দাঁড়াতেই থরথরিয়ে কেঁপে উঠল দরিদ্রী। প্রেত পিশাচের দলেরা এবার সকলে ফেটে পড়লে উল্লাসে। তাদের রক্ত জল করা হাসির আওয়াজটাকে পিষে ফেলল যজ্ঞকুণ্ডের ভেতর থেকে আবির্ভূত সেই ভয়ঙ্কর সত্তার একটি মাত্র হুঙ্কার। কোনো এক অদৃশ্য শক্তি বলে করকর করে প্রচণ্ড শব্দে চমকে উঠল মাথার ওপর থাকা নিশ্চুপ আকাশটা। একটা খাঁচ কাটা বাজ অগ্নিকুণ্ডের ভেতরের মরা কাঠের টুকরোগুলোতে গিয়ে পড়ায় ফের জ্বলে উঠল আগুনের শিখা। আর অবশেষে আমি চাক্ষুষ করতে পারলাম তাকে। গাঢ় নীলচে আভা ছড়িয়ে পড়েছে তার গা থেকে। বাঁ হাতে তর্জনী আর ডান হাতে ধরে রয়েছেন বজ্র। বাকি দুই হাতে ধারণ করেছেন এক বিশেষ মুদ্রা। তার বিশাল দেহ জুড়ে বাতাস এক প্রবল ঘূর্ণিঝড়ে মেতেছে। তার পথে আসা সমস্ত কিছু হয় তার পায়ের চাপে ধূলিসাৎ, নয়তো উড়ে যাচ্ছে হাওয়ার ঘূর্ণিতে। তার মুখমণ্ডলে গর্জে উঠছে ক্রোধ। মাটি কাঁপছে, ছুটে এসে সে চক্রের একেবারে মাঝে এসে দাঁড়ায়। পশু সুলভ আচরণে জ্ঞান বুদ্ধিহীন ভৈরবের তখন কোনো হুঁশ ছিল না। অচিরেই তার মাথাটা দুই হাতে মুচড়িয়ে প্রবল আক্রোশে ছিঁড়ে খেল সাক্ষাৎ মহাডামর তন্ত্রে অধিষ্ঠিত দেবতা ভূত ডামর। তারানাথের কথাটা শুনেই আমার চোখ চলে গেল তক্তপোষের ওপর রাখা ঢাউস পুঁথিটার দিকে। কি মনে করে আমি সেটাকে তুলে নিলাম আমার হাতে। ভূত ডামরের বিভৎস প্রতিকৃতিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে শুনলাম। হতবাক হয়ে দাঁড়িয়ে দেখে চলেছিলাম সেই প্রলয় কাণ্ড। প্রেত পিশাচের দলের চিৎকার চেঁচামেচিতে কানে তালা লেগে যাওয়ার জোগাড় ততক্ষণে। তীব্র ঝড়ে পাতার তৈরি পলকা ঝুপড়িটা কখন যেন উড়ে গেছে আমার চোখের সামনে থেকে। বেড়ার কঞ্চিগুলোরও পাত্তা নেই কোথাও। ঝড়টা তখনও শান্ত হয়নি। ভূত ডামরের বিশাল আকার অবয়বটার দিকে তাকিয়েছিলাম বিহ্বল ভাবে। হঠাৎ কিছু একটা জিনিস হাওয়ার তোড়ে যেন উড়ে এলো আমার দিকে। আমি অন্ধকারে হাতড়ে হাতড়ে জিনিসটা খুঁজে পেতেই তুলে নিলাম। কি ছিল সেই জিনিসটা ঠাকুরমশাই? তোমার হাতে যেটা ধরে আছো ওটাই। কথাটা শুনে ভূত ডামর তন্ত্রের পুঁথিখানা ধরে রাখা আমার দুই হাত কাঁপতে শুরু করলো থরথরিয়ে। আঙুলগুলো শিথিল হয়ে আসতে পুঁথির পাতাগুলো হাতের মুঠো থেকে ফসকে গিয়ে পড়েই যাচ্ছিল মেঝের ওপর। আর ঠিক তখনই বিভূতি, শক্ত করে ধরো পুঁথিখানা।
বজ্র মুষ্টিতে আঁকড়ে ধরো ভূত জামুর তন্ত্রের এই অমূল্য পুঁথি। আজ থেকে এ পুঁথি তোমার। আমি এই পুঁথি তোমাকেই দিলাম বিভূতি পণ্ডিত, তোমাকে দিলাম। না, পুঁথিটা আমার হাত থেকে মেঝেতে পড়ে গেল না। ঠাকুরমশাই পড়ে যেতে দিলেন না। হাত বাড়িয়ে তিনি ধরে ফেললেন সেই প্রাচীন পুস্তিকা আর তুলে দিলেন সেটা আমার হাতে, যেন এক অমূল্য উপহার দিলেন তিনি নিজের শিষ্যকে। কিন্তু আমি কি আদৌ এই উপহারের যোগ্য? তুমি যোগ্য না অযোগ্য এই প্রশ্নের উত্তর খুব শীঘ্রই তুমি পাবে বিভূতি, তবে আমার কাছের থেকে নয়। স্বয়ং দেবতা ভূত ডামরের কাছের থেকেই পাবে তুমি সেই উত্তর, ভূত ডামর সাধনার মাধ্যমে। আমি করব এই বিভৎস দেবতার সাধনা? নয়তো আবার কে? তোমায় তো সেই প্রথম দিনেই বলেছিলাম বিভূতি, আমার প্রত্যেকটি ক্ষমতার অন্তিম পাঠটুকুও দিয়ে যাব একমাত্র তোমাকে। তারানাথ তান্ত্রিকের ক্ষমতা ঠিক কতটা অপরিসীম তার প্রকাশ ঘটবে বিভূতি পণ্ডিতের মাধ্যমে। তারানাথের চরণ স্পর্শ করে ভূত ডামর তন্ত্রের পুঁথিখানা ঝোলার ভেতরে রাখলাম সাবধানে। তক্তপোষ ছেড়ে উঠে দাঁড়িয়েছেন ততক্ষণ তারানাথ। মেঝেতে আসন বিছিয়ে যত্ন সহকারে ফ্যাটফ্যাটে সাদা কর্পূরের গুঁড়ো দিয়ে গোগ্গুল ধূপের মণ্ডটাকে দুই হাতের তালুর মাঝে রেখে একটা অদ্ভুত আকার দিচ্ছিলেন তিনি। ধ্যানে বসবেন বোধহয়। আমি বাড়ির বাইরে পা রাখতে গিয়েও ফের দাঁড়িয়ে যেতে তিনি ঘুরে তাকালেন আমার দিকে, বললেন, আর কিছু বলবে? একটা প্রশ্ন ছিল। আবার কি প্রশ্ন বিভূতি? আচ্ছা, সেই রাতে ওই ভৈরবীটির কি হলো ঠাকুরমশাই? নিটোল কালচে ধূপের মণ্ডটায় হালকা একটা চিড় ধরল যেন। তারানাথ বিরক্ত হয়ে আবারও খানিকটা বাবলা গাছের আঠা মিশিয়ে নিলেন মণ্ডের ভেতর। বুঝতে পারছিলাম তিনি আমার প্রশ্নের কোনো উত্তর দিতে ইচ্ছুক নন। বাপরে ভায়া, কি শোনালে হে! তা পুঁথিকানা সঙ্গে করে এনেছো নাকি? ট্রেনের জানলা গলে সোনালি রোদ এসে পড়ছে গায়ে। বাইরে চোখ রেখে দূর দূর অবধি তাকালে দেখা যায় চৌকো সর্ষে ক্ষেতের একদম প্রান্তে থাকা সূক্ষ্ম সীমানায় দাঁড়িয়ে আছে তৃণরাজের দল। ছোটবেলায় আমার একটা বদ্ধমূল ধারণা ছিল যে গ্রামের সীমান্তের পর বুঝি আর কিছুই নেই। হাস্যকর না? জানি, কিন্তু আমার মনে হতো সীমারেখার ভেতরে থাকা কুঁড়ে ঘরগুলো সাদা লিলির বল, শিব মন্দির আর ওই বড় খেলার মাঠটুকুই যেন সব। পৃথিবীর বিস্তৃতি বুঝি ওইটুকুই। সীমান্তে দাঁড়িয়ে থাকা তালগাছগুলোকে দেখে মনে হতো তারাই গ্রাম বাংলার ওই ছোট্ট পরিসরের একমাত্র পাহারাদার। কিন্তু তারপর ভুল ভাঙল। গ্রাম থেকে বেরিয়ে মফস্বলের স্কুলে পড়লাম। মফস্বলের বাইরে পাড়ি দিয়ে শহরে কলেজ, একে একে কর্মসংস্থান, সংসার পাতা সবই হলো, কিন্তু ছোটবেলাটা যেন থেকে গিয়েছিল ওই তাল গাছগুলোর পাহাড় আর ঘেরাটোপের মধ্যেই। আজও তেমনই আছে। ও ভায়া, কোথায় হারিয়ে গেলে? বলি, পুঁথিটা দেখাও না একটিবার। তারানাথের মতো গপ্প বলার ক্ষমতা আমার নেই, তাও নিজের মতো করে সেই ভয়ঙ্কর ভূত জামরের ঘটনাটাই কিশোরীকে শোনাতে শোনাতে সত্যি হারিয়ে গিয়েছিলাম যেন কোথাও। কিশোরী ঘাড়ে টোকা মারতে ফের সম্বিত ফিরল। মনটাকে একরকম জোর করেই ভিড়ে ভরা ট্রেনের কামরায় ফিরিয়ে এনে বললাম, আরে এনেছি, এই ঝোলার ভেতরেই রাখা আছে। মল্লিক বাড়ি পৌঁছে দেখাবো তোমায়। এখন এই লোকজনের মধ্যে। ঠিক আছে, পরেই না হয় দেখিও। বরং তোমায় দেখায় মানিকের জন্য কি উপহার এনেছি আমি। দাঁড়াও, ট্রাঙ্কখানা খুলি। গন্তব্য যে আকুই গ্রামের মল্লিক বাড়ি তা তো বুঝতেই পারছেন, কিন্তু আজ আপনাদেরও আমাদের সঙ্গে নিলাম কেন জানেন? আগামীকাল এক শুভ দিন। গতবার যার অন্নপ্রাশনে আপনারা সকলে উপস্থিত ছিলেন, তার প্রথম জন্মবার্ষিকীতে আপনাদের তো থাকতেই হবে আমাদের সাথে। গত পরশুই মল্লিক স্যার নিজে গিয়ে তারানাথকে নিমন্ত্রণ করে এসেছিলেন বটে, কিন্তু তিনি এত আড়ম্বর আয়োজনে আসতে নারাজ। এখন দেখাই যাক কিশোরী কি উপহার এনেছে আমাদের সকলের আদরের মানিকের জন্যে। এই দেখো, বাজারে একেবারে নতুন জিনিসখানা বেশ। বুঝলাম বাজারে সমস্ত আধুনিক দ্রব্যের সন্ধান আমার বন্ধুবরের একেবারে নখদর্পণে। টিনের তৈরি ছোট্ট নৌকোখানির রং কচি কলাপাতার মতো সবুজ, তার নিচে থাকা
বয়লারে খানিক জল ভরে ছোট্ট কোপের ভেতরে মোমবাতি জ্বাললেই জল ফুটে তৈরি হওয়া বাষ্পে নৌকো দিব্যি চলবে জলের ওপর। কিশোরী বলে উঠল, ভুটভুটি নৌকা, খেলনার বাজারে এটি এখন হট কেক। কেমন হয়েছে বলো? বেশ খেলনা তো, হ্যাঁ আমারও লাগবে এক জোড়া, কিন্তু ছেলে দুটো ভারী খুশি হবে। সামনের সপ্তাহে এনে দিও তো। একদম এনে দেবো, দাও দেখি, কাগজে মুড়িয়ে রেখে দিই নৌকাখানা। কিশোরীর হাতে নৌকাখানা তুলে দিয়ে আমি ফের মাথা হেলিয়েছিলাম জানলার বাইরে। ট্রেনটা এখন একটা স্টেশনে ঢুকছে সবে। হঠাৎ একটা টুংটাং আওয়াজে কিশোরীর ব্রিফকেসখানার ভেতরে চোখ চলে যেতে দেখলাম কাগজের বাক্সে রাখা আছে লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি আরও না জানি কত রঙের প্রায় 10খানা কাঁচের চুড়ির প্যাকেট। বোধ করি দোকানে এর থেকে বেশি আর অবশিষ্ট ছিল না। চোখাচোখি হওয়াতে কিশোরী অম্লান বদনে আমায় বললে, কি আর বলবো ভায়া, নিরুপমার পছন্দের রংখানা আমি ঠিক জানি না, জিজ্ঞেস করা হয়নি এখনো। তাই যত রকম রং ছিল দোকানে সবগুলোই নিয়ে নিয়েছি। ভালো করিনি বলো? সামান্য রসিকতার চালে বললাম, খুব ভালো করেছো ভাই। তবে এবার কিন্তু মনে করে নিরুপমাকে ওর পছন্দের রংখানা জিজ্ঞেস করে নিও, কেমন? সে করবো কোন, ওই দেখো প্ল্যাটফর্মের দিকে বাউলের দল গান জুড়েছে কেমন। না না, এখানেই ইতি নয় এই কাহিনীর। নিজ শব্দে আমাদের ট্রেন চলেছে ঝিকঝিকিয়ে, চোখের পাতা ঝুঁকেছে। প্রয়োজন একটু বিরতির। গল্প এগোবে তাই এবার মল্লিক বাড়িতে গিয়ে, কেমন?